দেশে প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোল টাটা টেবিল টক দেখার জন্য। আমি আনিস আলমগীর। দর্শক, রাজনৈতিক অঙ্গনে এখন নানামুখী কথাবার্তা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচন বা আগাম নির্বাচনের কথাও তুলছেন কেউ কেউ, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সেই সম্ভাবনার কথা বাতিল করে দিয়েছেন। আগামী নির্বাচন নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন গঠন পদ্ধতি নিয়েও কথা হচ্ছে দলগুলোর মধ্যে। বিরোধী দল বিএনপি আজ বলেছে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংসদে এর আগে যারা প্রতিনিধিত্ব করেছে সেই সব দলের মতামতের ভিত্তিতে যেন কমিশনটা গঠন করা হয়। এই সব বিষয় নিয়ে কথা বলবো আজ। কোন পথে রাজনীতি, এই শিরোনামে অতিথি হিসাবে আছেন সাম্যবাদী দল এমএল-এর সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, আছেন শিক্ষাবিদ এবং গর্ব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ডক্টর শাহেদা, আর আছেন আমার বাঁ পাশে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে দিয়ে শুরু করে দাদা, যে বিএনপি যে এখন একটা প্রশ্ন তুলছে যে নির্বাচন কমিশনটা গঠন করা নিয়ে, এবং আজকে গয়েশ্বর আরও কয়েকজন নেতা, যে দুদু আর একজন অধ্যাপক এমাজউদ্দিন, ওনারাও বলছেন যে এটাতে একটু গুরুত্ব দেওয়া, সার্চ কমিটি যারা তৈরি করা হবে তারাও যাতে নিরপেক্ষ হয়, তাদেরকে কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাদের দল কি ভাবছে? প্রথমত আমাদের দল, আমাদের জোট 14 দলীয় জোট, আমরা তো এই সমস্ত জিনিসগুলোকে অতিক্রম করে এসেছি। 2014 সালের 5 জানুয়ারির পূর্বে আমাদের একটা সার্চ কমিটি গঠিত হয়েছিল। সার্চ কমিটির ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, এবং সেই নির্বাচন কমিশনের ভিত্তিতে একটা 2014 সালের 5 নির্বাচন অনুষ্ঠিত হবার বিষয় ছিল, যেটাকে বিএনপি এটার যে নিরপেক্ষ নির্বাচনের অধীনে তারা নির্বাচনে অংশ নেবে এই অজুহাতে তারা নির্বাচন বর্জন করেছিল। এখানে যে জিনিসটা যদি অতীতের দিকে আমরা তাকাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীও উনি একটা ফর্মুলা দিয়েছিলেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার আর ওইভাবে হবে না, যে আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন যেই প্রভিশন আছে সেই প্রভিশনের অধীনে নির্বাচন করা যায়। তবে এটাকে আপনার যে যারা সংসদে আছেন এই সমস্ত দলের প্রতিনিধিদেরকে বা বাইরে থেকে 2-1জনকে নিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন পরিচালনার জন্য সরকার গঠন করতে পারি। উনি এটা অফিসিয়ালি প্রস্তাব দিয়েছিলেন এবং বিএনপিকে 5টা মন্ত্রণালয়ের অফার দিয়েছিলেন, ইনক্লুডিং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ। কিন্তু তদানীন্তন মাননীয় বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন উনি এটাকে রিজেক্ট করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আলোচনার ডায়লগ আহ্বান করেছিলেন এবং হরতাল প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছিলেন, উনি কোনো কথাতে সায় দেননি। কাজেই ওনারা অনেক ঘোলাইয়ে পানি খেলেন, কিন্তু ওই জায়গাতেই আসলেন। পানি কি খেয়েছেন? না, খাইছেন এই অর্থ বোঝা যাচ্ছে। এখন তারা আবার সার্চ কমিটির কথা বলছেন, এখন আবার তারা সার্চ কমিটির কথা, আবার নির্বাচন কমিশনের কথা বলছেন। কিন্তু অ্যাজ পার কনস্টিটিউশন তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচনে কোনো প্রভিশন নাই। এখন তো মনে হয় ওনারা এটা থেকে একটু সরে এসেছেন। তাহলে গাদাবাইয়ের জন্য ঘোলাইয়া ওনারা পানি খাচ্ছেন, এই জন্য আমি কথাটা বললাম আর কি, যে ওনারা সরছেন, অনেক কিছু সরছেন। কাপড় যখন একবার উপরের দিকে তুলতে হয় তো অনেক দূর পর্যন্ত কাপড় তুলতে হয়। এটা হলো যে আমাদের দেশের বন্যা কবলিত জায়গা, সেহেতু আমরা এটা প্রত্যেকে বুঝি। বিএনপি তো আস্তে আস্তে সরতেছেন, তো সরতে আরও কত দূর সরবেন এটা ভবিষ্যৎ প্রমাণিত করবে। তবে আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা হচ্ছে যে রাজনীতিকে আমরা বিজ্ঞান হিসাবে মনে করি, এবং আর্টসের একমাত্র সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ এটাকে বলা হয় আপনার পলিটিক্যাল সায়েন্স। সেই হিসাবে আমরা বলি বিএনপি যেহেতু একটা কনস্টিটিউশনাল পার্টি, এটা কোনো বিপ্লবী পার্টি না, সাস্টেন কোনো মুভমেন্ট করার ক্যাপাসিটিটা, তার রাজনৈতিক দেউলিয়াপনা ইতিমধ্যেই জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, প্রকাশিত হয়েছে, উলঙ্গ হয়েছে। কাজে সেই বিএনপি যেকে আমরা সবই নিয়ে বলতে চাই, 2019 সালের আগে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না, আবার সে নির্বাচন আদায় করার মতনই কোমরের শক্তি বিএনপি নাই। কাজে এগুলো আমরা বাকওয়াস কিছু কথাবার্তা, রাজনীতির কথাবার্তা ওনারা বাজার ছুটছেন।
তবে ওনারও উচিত আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করা এখন থেকে প্রস্তুতি নিলেই বিএনপির ভালো হবে। তবে বিএনপিকে মনে রাখতে হবে যে এটা 14 দলীয় জোটের সরকার এবং এই সরকারের অধীনেই তাকে নির্বাচনে আসতে হবে। প্রফেসর শাহেদ, আপনি একই কিভাবে বিষয়। দেখছেন বিএনপি? দিলীপ বাবু তো সবই বলে ফেললেন। অ্যাকচুয়ালি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন এখন একটা অতীত বিষয়। আর যখন এটা শুরু হয়েছিল তখন একটা অস্থিরতা ছিল বলে একটা ব্যবস্থা করা হয়েছিল যে যাতে করে সব দল একটা মানে স্থিরভাবে নির্বাচন করতে পারে। বাট অ্যাকচুয়ালি কেয়ারটেকার গভর্নমেন্টটা একটা এমনই একটা জিনিস যেটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর কোথাও নয় এই জন্য যে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলি একে অন্যের উপরে বিশ্বাস করছে না, রাজনীতিবিদরা একে অন্যের উপরে বিশ্বাস করছে না। তাহলে তারা কেন নির্বাচনে যাবে? তাহলে তারা যদি আমরা তাহলে ক্যাটাগরি গভর্নমেন্ট যেহেতু ইস্যুটা আসছে না, তাহলে আমরা বাদই দিই। আচ্ছা, আর ওটা গেল। সার্বিকভাবে যদি আর আমি যদি বলি, ইলেকশন কমিশনের কথা বলি, ইলেকশন কমিশন যেটা বললেন যে জনপ্রতিনিধি করতে হবে, এই ডিমান্ড করছে বিএনপি, এটা করতে হবে, করতেই পারে। যারা আর ভবিষ্যতে ইলেকশন করবে না সেই ধরনের জনপ্রতিনিধি নিয়ে করতেই পারে। প্রশ্ন হচ্ছে এটা যে যারা দোষ ধরবে, খুদ ধরবে বা ইলেকশনে যাবে না বা ইলেকশনে গেলে তাদের সেরকম জয়ের আশা নেই, তারা যাকে দিয়েই করবেন না কেন নির্বাচন কমিশন, তারা একটা না একটা খুদ ধরবেই, তারা কিছু বলবেই। সুতরাং কারণ এইটাতে আমাদের ভয় হয় যখন এরা এই ধরনের কথা বলে, বিশেষ করে বিএনপি যখন এই ধরনের কথা বলে, তখন কিন্তু আমাদের 2006 আর 2007-এর কথা মনে পড়ে যায়। এই লোক না তো এই মিস্টার এক্স না তো মিস্টার ওয়াই না তো মিস্টার জেড, কেউই না। এবং তারপরে আসলো 1-11 কিন্তু রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই এসেছিল। এবং সেই জন্যই আমাদের ভয় হয় যখন এই ধরনের ডিমান্ডগুলি আসে। আর বিএনপির কথা বলতে হবে, এরা তো এখন আর রাজনৈতিক দল না, এরা হলো একটা জঙ্গি সংগঠন যারা গণমানুষের জন্য কোনো কিছুই সাম্প্রতিককালে এদেরকে করতে দেখা যায়নি। বর্তমান অবস্থান যদি আপনাকে মূল্যায়ন করতে বলি বিএনপির, বর্তমান অবস্থান হচ্ছে যে এটা একটা সমিতি, একটা ক্লাব। সন্ধ্যাবেলা একটু ভালো ভালো কাপড় চোপড় পরে ওনারা চেয়ারপারসনের অফিসে যান, গিয়ে কতক্ষণ আড্ডা দেন, চেয়ারপারসনকে একবার সালাম দেওয়ার সুযোগ পেলে দেন, আর না হলে তো সেদিনের মতো সেদিন দিনটাই ব্যর্থ হয়ে গেল। আর চেয়ারপারসন অনেক রাতে যান, ওখানে আড্ডা হয়, গল্প হয়, তারপরে তারা বাড়ি চলে যান। তো এটাই হচ্ছে এখন বিএনপিকে এখন আর যারা সচেতন জনগোষ্ঠী তারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আর চিন্তা করছে না, এবং তারা বারবার আন্দোলনের হুঙ্কার দিচ্ছে। কিন্তু ঈদ তো মাত্র 2টা সারা বছরে, তখন ওরা বলে ঈদের পরে হবে, আন্দোলন হবে। তো 2টো ঈদ চলে যায়, আন্দোলন আর হয় না। তো ঈদ চাঁদ ওদের এই বিএনপিতে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি হচ্ছে চাঁদ দেখা কমিটি, কারণ ওদের চাঁদ দেখে ঈদ হবে এবং সেই আন্দোলনের চাঁদ কবে উঠবে সেটা বুঝে আন্দোলন হবে। সুতরাং বিএনপির আন্দোলন হবে না। আর এখনকার বিএনপি তো আর বিএনপি না, এটা হলো। আপনার কি মনে হয় বিএনপি এত পিছিয়ে থাকার কারণ কি? নেতৃত্বের দুর্বলতা। কারণ যদিও বিএনপি ক্যান্টনমেন্ট থেকে উঠে এসেছিল, রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থা উঠে এসেছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যথেষ্ট শক্তিশালী একটা দল রেখে গিয়েছিলেন। কিন্তু তারপরে এই মা ছেলের রাজনীতিতে, কারণ বিএনপিতে তো এখন আর নাই, নেতাও নাই, কর্মীও নাই, কিছুই নেই, আছে মা আর ছেলে। তো এখন লং ডিস্টেন্স আলোচনায় একটা রাজনৈতিক দল চলতে পারে না, অথবা কখনো কখনো হজের বাহানা করে বৈঠক বসে একটা দল চলতে পারে না। সুতরাং এই কারণেই, শুধুমাত্র নেতৃত্বের দুর্বলতার কারণেই এই বিএনপির আজকে এই দশা। কারণ বিএনপিতে আমি কোনো নেতা নাই, সমর্থক নাই, এটা কি করে বলেন? না, সমর্থক আছে, ভোটার আছে, আচ্ছা, কিন্তু তাদেরকে তো কোনো পথে নিয়ে যেতে হবে। যেমন বারবার এরা আন্দোলনের ডাক দিচ্ছে, আন্দোলনের ডাক দিয়ে তো যারা সমর্থক তারা রাজপথে মার খাচ্ছে বা আগুনে পেট্রোলে বোমায় পুড়ে মরছে, তারা যখন হসপিটালে থাকছে তখন তারা তাদের নেত্রী তাদেরকে দেখতেও যায় না, একটা সমবেদনাও জানায় না। তো সুতরাং ভোট এদের আছে, কিন্তু সেই ভোটটা তো ঘরে তুলতে হবে, সেই ঘরে তোলার মতো নেতা নাই। আর খালেদা জিয়া আর তারেকের নেতৃত্বের যে বিএনপি এখন আমরা দেখতে পাচ্ছি, এই বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আমি আগামী 40 বছরের মধ্যে দেখছি। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ওই দুইজনের বিকল্প কে আছে বিএনপিতে? না, বিএনপিতে ওনাদের বিকল্প কেউ নেই, কারণ বিএনপিতে এখন কোনো পলিটিশিয়ান নেই। আমি যেটা বলবো যে পলিটিশিয়ান যারা সত্যি রাজনীতি বোঝে সেই ধরনের পলিটিশিয়ান বিএনপিতে নেই। শ্যামল দত্ত, আসলে কি আমাদের এখন গঠনমূলক একটা বিরোধী দলের সংকট আছে এখানে? না, সংকট তো আছে, বিশেষ করে বিগত নির্বাচনে যখন বিএনপি অংশ নেয়নি, ফলে বিএনপি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ছিটকে পড়েছে। কিন্তু সেই শূন্যতা জায়গাটি পূরণ করার মতো কোনো দল নেই এই মুহূর্তে,
জাতীয় পার্টিও একদিকে সরকারে আছে আবার বিরোধী দলে আছে, ফলে তাদের অবস্থানটাও স্পষ্ট না, যে কারণে আমরা কিন্তু একটা শূন্যতা দেখতে পাচ্ছি, একটা গঠনমূলক বিরোধী দলের শূন্যতা দেখতে পাচ্ছি, যেটি খুবই দরকার, যে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, যেটি গণতন্ত্রের অন্যতম একটি শর্ত। কিন্তু দুর্ভাগ্য হলো এই মুহূর্তে বাংলাদেশে সেই পলিটিক্যাল স্পেসটাও নাই, এবং সেই স্পেসটা ব্যবহার করার মতো বিরোধী দলও নাই। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করেছিলেন যে নির্বাচন কমিশনের ব্যাপারে, আমি নির্বাচন কমিশনের ব্যাপারটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2019 সালের নির্বাচনে আশা করি যে বিএনপি যে ভুল 2014-তে করেছে 19-এ সেটা করবে না, তারা অংশ নেবে। তো সেই ক্ষেত্রে আগে থেকেই তাদেরকে নির্বাচনে আনার জন্য, এবং তারা না আসলে নির্বাচনের একটা প্রশ্ন থেকে যায়, কারণ বিএনপি একটা বড় দল, এটা আমাদের স্বীকার করতে হবে, এবং এটা বাস্তবতা এটাই যে তারা একটা বিরাট মেজরিটি সমর্থনকে রিপ্রেজেন্ট করে। ফলে এই জায়গাতে বিএনপিকে আনার জন্য, নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য আমার মনে হয় সরকারের উচিত হবে যে সার্চ কমিটি গঠনের সময় সবাইকে নিয়ে একটা সার্চ কমিটি করা, বিএনপিও যাতে তাদেরও প্রতিনিধিত্ব হয়নি এরকম যাতে মনে না হয় তাদের, ইনক্লুডিং দিলীপ বড়ুয়া, সবাই 14 দল তো বটেই, 14 দল থাকবে, 20 দলীয় জোট থাকবে, সবাই থাকবে। আমরা কি গর্ব বাংলাদেশের মতো কোনো প্রয়োজন হলে থাকবে। বাংলাদেশ এখনো রাজনৈতিক দল না, এটা অরাজনৈতিক সামাজিক সংগঠন, বাট ওই সময় যদি মধ্যে আমরা এটাকে পলিটিক্যাল ফরম্যাট, আমাদের তো সবকিছুই আছে, যদি এটা পলিটিক্যাল একটা রূপ দিয়ে দিই তাহলে অবশ্যই গর্ব বাংলাদেশ তার মধ্যে থাকতে পারে। তো দিলীপ বড়ুয়া, আপনার কাছে আবার যাচ্ছি যে বিএনপিকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা ভাবছি, আসলে কি সেরকম একটা দল? আমরা তো তুচ্ছ তাচ্ছিল্য বিএনপিকে ভাবছি না। দুইটা জিনিস, একটা হচ্ছে বিএনপি নেতৃত্ব, আর বিএনপি একটি রাজনৈতিক দল, তার সমর্থক। আমি মনে করি যে বাংলাদেশে বিএনপির অগণিত সমর্থক আছে, প্রচুর, তারা বিকল্প। এটা হলো যে ডেমোক্রেটিক পলিটিক্সের বিউটি হচ্ছে তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা ওপিনিয়ন সবসময় প্রিভেল করে, এবং এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্টটাকে কন্টেন করার মতন যে পাত্রের দরকার, বিএনপি লিডারশিপ সেই জায়গাটাকে কন্টেন করতে পারছে না। কথাটা এই জায়গাতে এসছে। যেমন হচ্ছে বিএনপি তো যদি মাননীয় প্রধানমন্ত্রীর ওই আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে অংশ নিতে না, এমনও তো হতে পারতো বিএনপি এখন ক্ষমতায় থাকতো। আর বিএনপি যে অসহযোগ আন্দোলনের কথা বলছে, ঘেরাও আন্দোলনের কথা বলছে, আগুন সন্ত্রাসের কথা বলছে, গাছ কাটা থেকে আরম্ভ করে এমন কিছু কাজ করছে, রোড ব্লক করে দেওয়া হয়েছে, এই সমস্ত জিনিসগুলো তো বিএনপি একটা কনস্টিটিউশনাল পার্টির পক্ষে এটা মানায় না, কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হয় না। এরা তো হচ্ছে বিএনপি, তারা হলো ক্যাপটিভ এখন, জামাতের ক্যাপটিভ হয়ে গেছে হলো বিএনপি। বিএনপি তার নিজস্ব সত্তা নেই। বিএনপি যে রাজনৈতিক মেরুকরণের ভিত্তিতে বিএনপি জিয়াউর রহমান গঠন করেছিলেন, সেই রাজনৈতিক মেরুকরণ এখন নেই। কেন নেই? সেই রাজনৈতিক মেরুকরণে কি ছিল? সেই রাজনৈতিক বাঙালি জাতীয়তাবাদ ছিল, সেই রাজনৈতিক মেরুকরণে জামাত ছিল না, সেই রাজনীতি ছিল না, সেই রাজনৈতিক মেরুকরণে তার যে ম্যানিফেস্টো যেটা ছিল, আমি কিছু বাম ছিল না, ছিল, সেটা তো এখন কি খালেদা জিয়ার সাথে নাই তারা? হ্যাঁ, খালেদা না, তখন জামাত এইভাবে গ্রাস করতে পারেনি নেতৃত্বটাকে। আজকে জামাত যেরকম বিএনপি নেতৃত্বকে গ্রাস করেছে, তার নিয়ামক শক্তি, অর্থাৎ বিএনপি নিয়ামক শক্তি হচ্ছে জামাত ইসলাম। তারেকের উপর নির্ভর করে আজকে জামাত ইসলাম বা লন্ডনে বসে যে ব্লুপ্রিন্ট তৈরি করছে, এটা খালেদা জিয়াকে দিয়ে ইমপ্লিমেন্ট করছে, এটা বাজারে অচল হয়ে গেছে। এই বাজারে অচল হওয়ার ফলশ্রুতিতে এটা কোনো ওয়ার্ক করে নাই বিএনপি, যার ফলে নিজের থেকে রক্তক্ষরণ হয়েছে। এই রক্তক্ষরণে আজকে যে দুর্বল হয়ে গেছে, বা অনেকে বিএনপি নেতৃত্বক্রিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কিন্তু বিএনপি সাপোর্টারদেরকে আপনি কি অস্বীকার করবেন বাংলাদেশের রাজনীতি? আসবো আপনার কাছে। বাংলাদেশের রাজনীতি এখন যে দুই ভাগ হয়ে আছে, দুই জোট কেন্দ্রিক হয়ে আছে, সেই জায়গায় যদি বিএনপি এখন জামাতকে ত্যাগ করে, তাহলে কাদেরকে নিয়ে দিবে? কিছু বটগাছ, যেমন আপনার বটগাছকে বলবো না, তাল গাছ বলবো, যে ডক্টর কামাল, বি চৌধুরী, যারা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বন সৃষ্টি করতে পারছে না। প্রশ্নটা হচ্ছে যে দেখেন, আমি আপনার নামটা নিলাম না, না ঠিক আছে, 91-এ বিএনপি তো ক্ষমতা আসার কথা ছিল না। আপনি যদি দেখেন, তার তেমন কোনো সাংগঠনিক শক্তি ছিল না, কিন্তু তার ফ্লোটিং সাপোর্ট ছিল,
যে ফ্লোটিং সাপোর্টের ফলশ্রুতিতে 91-এ বিএনপি যাদেরকে কলাগাছ দাঁড়া করাইছে কলাগাছ হয়ে গেছে এবং এভাবে তারা ক্ষমতায় এসে গেছে। আজকে কিন্তু বিএনপি সেই ধরনের ফ্লোটিং সাপোর্ট আছে বা তার সাথে অ্যাড হচ্ছে, এটা বলবো আমি অবজেক্টিভলি বলবো, তার সাথে অ্যান্টি গভর্নমেন্ট যে সেন্টিমেন্ট যেটা আছে সেটাও কিন্তু অ্যাড হয়েছে। কিন্তু এই ফ্লোটিং সাপোর্টটাকে ক্যাশ করার মতো সাংগঠনিক যে কন্টেনারের দরকার, সেই কন্টেনারটা কিন্তু বিএনপি নিজস্ব শক্তির উপর পাচ্ছে না। আজকে সেই কন্টেনারটা নির্ভর করতেছে জামাতের উপর, যেন পিপলসের কাছে আজকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন প্লাস হচ্ছে তারেক জিয়া যিনি ভাইস চেয়ারম্যান, ওনারা হচ্ছে যে জামাতের দ্বারা পরিচালিত টোটালি। যেমন ইয়াজউদ্দিন সাহেবেরা, কিছু বুদ্ধিজীবী এবং বিএনপির কিছু রেশনাল পলিটিশিয়ানেরা তারা যখন বলছে যে বিএনপিকে বাদ দিয়ে জামাতকে বাদ দিয়ে আসো আমরা ন্যাশনাল একটা ইস্যু নিয়ে যে কনসেনসাস হই, তখন তো সেই জায়গায় তো আমি বলবো বাদ দেবো যে আমার লাভটা কি হবে, আমি কিছু তাল গাছ নিয়ে করবো। লাভটা কি হচ্ছে? আচ্ছা না, আমি বলছি আমার লাভ ভোটের হবে, অঙ্ক আছে। লাভ হবে, লাভ হবে, লাভ হবে। জামাত is কেন not a লাভ হবে? asset। কেন লাভ হবে আমি এই কথাটা একটু বলছি। আজকে যদি অ্যান্টি গভর্নমেন্ট ভোটটাকে সে ক্যাশ করতে পারবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত জামাত থাকবে, এই জামাতের আজকে যে গ্রাসরুট থেকে জামাত পাবলিক সাপোর্ট তাদের ক্যাডার আছে, কিন্তু প্রফেসর পাবলিক শাহেদা আপনি কি বলেন? যে সাপোর্ট সেটা অনেকটা হয়ে গেছে, আলোচনাটা ভালো হয়ে এত গেছে। বিক্ষিপ্ত হয়ে যায়। যেটা আপনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে এই জিয়াউর রহমানের সময় তো এইসব দলগুলা ছিল। প্রশ্ন হচ্ছে নেতৃত্ব। জিয়াউর রহমান সাহেব সবাইকে নিয়ে ক্যাবিনেট ফর্ম করেছেন, ওনার দলেও জামাত ছিল, মুসলিম লীগ ছিল, বাম ছিল, ডান ছিল, সবই ছিল, বাট ওনার সেই ছিল যে হি হ্যাড কন্ট্রোল ওভার এভরিবডি। সো এই এখন যেরকম জাতীয়তাবাদ থেকে জামাতিয়াবাদ হয়ে গেছে, ওটা ওই সময় হওয়ার সুযোগ ছিল না। সো হি নিউ এক্স্যাক্টলি ওয়্যার টু পুট হুম। সো সুতরাং ওনার সামনে দাঁড়িয়ে ওই উল্টা মানে ক্যাপটিভ করা বা বন্দি করার মতো অবস্থা ছিল। এখন এত দুর্বল নেতৃত্ব, আমি একটি কথা বলবো যে বিএনপির সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত বর্তমানে বিএনপির সবচেয়ে দেউলিয়া অবস্থা যাচ্ছে, সবচেয়ে দুর্বল অবস্থা যাচ্ছে, একেবারে শোচনীয় অবস্থা যাচ্ছে। আমি যদি একটা ডিরেক্ট কোশ্চেন করি আপনাকে, রাজনৈতিক অঙ্গনে এবং বর্তমানে খালেদা জিয়ার বর্তমান অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ওনার কোনো অবস্থান নেই, ওনার কোনো অবস্থান নেই, কারণ উনি আগে নিজেকে ওনার বুঝতে হবে যে উনি হু ইজ শি আ পলিটিক্যাল লিডার, উনি কি একজন রাজনৈতিক নেতা, দেশের জনমুখী একজন রাজনৈতিক নেতা, নাকি জঙ্গিবাদের একজন নেতা বা জঙ্গি কার্যক্রম করার একজন হুকুমদাতা, সেটা ওনাকে নিজেকেই নির্ধারণ করতে হবে। এখন ওনার ব্যক্তিত্ব একটা কনফিউজড কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিত্ব হয়ে গেছে। সো পলিটিক্যাল ফিল্ডে ওনাকে পুরোপুরি পলিটিশিয়ান হিসেবে এখন আর মানুষ দেখছে না। মানুষ এখন যেমন উনি সৌদি আরব থেকে ফিরেছেন, ছেলের সঙ্গে আলোচনা করে ফিরেছেন, মানুষ এখন আতঙ্কে আছে যে এরপর কি বোমা না আর কি, বা কোনটা তারা ঠিকঠাক করে ফিরেছে। সো উনি এখন এমন এক নিজের কর্মকাণ্ডের কারণে উনি এমন এক অবস্থানে চলে এসছেন যে গণমুখী বা মানুষের কাছে নেমে যাওয়া, মানুষের কাছে যাওয়া বা মানুষের উপরে আস্থা রাখা, সেই ধরনের পলিটিশিয়ানরা ওনাকে মানুষ মানছে না। উনি এখন সন্ত্রাসী কর্মকাণ্ড, যোগী কর্মকাণ্ডের মধ্যে আছে। শ্যামল দত্তের মতামত নিয়ে একটু বিরতিতে যাব এই বিষয়ে। না, একটা বিএনপির নেতৃত্বের একটা শূন্যতা তো উপলব্ধি করা যাচ্ছে, বিশেষ করে তারা যখন কর্মসূচি দেয় এবং তাদের বিভিন্ন ইস্যুতে তাদের অবস্থানটাও পরিষ্কার হয় না। যেমন ধরে আমি একটা ইস্যু কথা বলি, যুদ্ধাপরাধীর বিচার। এটা নিয়ে বিএনপি বলে যে আমরা যুদ্ধাপরাধীর বিচার চাই, কিন্তু আমরা দেখি তাদের লোকজন যুদ্ধাপরাধীদেরকে সমর্থন করছে এবং তারা কোনো মন্তব্য দেয় না। যখন ফাঁসি হয় তারা চুপচাপ থাকে, আবার তাদের লোকজনও যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসিতে ঝুলে। ফলে এই যে একটা দোদুল্যমানতা, এটা কিন্তু একটা নেতৃত্বের দুর্বলতাকে তুলে ধরে, এবং এই দুর্বলতার কারণেই আজকে নেতৃত্বের এই দুর্বলতার কারণে কখন কি করবে বুঝতে পারে না। তারা হঠাৎ করে একটা কর্মসূচি দিয়ে দেয়, আবার হঠাৎ করে কর্মসূচি স্তব্ধ করে দেয়। ফলে এই যে একটা দলের মধ্যে মানে আপনার যে নেতৃত্বের দুর্বলতার কারণে সিদ্ধান্ত গ্রহণে আপনি যে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না যথাসময়ে, সেটা প্রমাণিত হয়েছে বারবার, এবং এটি খুবই কিন্তু দুর্বলতার দিকটা তুলে ধরছে। একটা ছোট বিরতি নিয়ে আসছে, দর্শক সঙ্গেই থাকুন।
দর্শক স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন নিটোল টাটা টেবিল টক। আর কথা বলছি কোন পথে রাজনীতি, এই শিরোনামে অতিথি হিসাবে আছেন শ্যামাবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গর্ব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ডক্টর শাহেদা, আর আছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। আমি আবারও আপনার কাছেই যাচ্ছি যে খালেদা জিয়া এবং রাজনীতি, আমরা ওনাদের বিএনপির যে অবস্থান সেটা বলছি। দল হিসাবে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের মঙ্গলের জন্য বা কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে খালেদা জিয়া ন্যাশনাল ইন্টারেস্ট কতটুকু চিন্তা করেন আমি জানি না, তবে উনি একমাত্র ওনার এনিমি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেইভাবে হোক, যেই কায়দায় হোক, ওনাকে ক্ষমতাচ্যুত করাটাই হচ্ছে ওনার মূল এজেন্ডা। যেমন ধরুন, উনি যদি ন্যাশনাল ইন্টারেস্টটাকে খুব ভালোভাবে দেখেন, তাহলে একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই, এটা বাস্তবতার সাথে এটা মিল নাই। যেমন উনি বলেন চীনের সাথে ওনার সম্পর্ক খুব ভালো, এটা বলেন, এবং চীনও তাকে যথেষ্ট সম্মানও দিচ্ছেন, কিন্তু সম্মান উনি রাখতে পারেন নাই। এক দ্বিতীয়ত, দেখেছেন আমি 2002 সালে ওনার কোম্পানি হয়েছিল, আমি নিজে দেখেছি। 4টা টপ লিডার্স, চাইনিজ টপ 4 লিডার্স ওনার সাথে দেখা করেছিল, কিন্তু আসার পরে ওনারা তাওয়ানকে অফিস খোলার জন্য দিলেন, অর্থাৎ টু চায়না পলিসিতে চলে গেলেন, যেটাকে বলা হয় ডলার ডিপ্লোমেসি ওই সময়, যে জন্য চীনের রক্তক্ষরণ হচ্ছিল এই সমস্ত কর্মকাণ্ডে। তার বর্তমানে যাই হোক, এটা অতীত হয়ে গেছে, কিন্তু বর্তমানে এই সরকার আমাদের একটা ডিপ সি পোর্ট আমাদের খুব অপরিহার্য ছিল, কুতুবদিয়া, যেটা একটা প্রয়োজনীয় ছিল। আমার তখন আমাদের এই বাংলাদেশ ইকোনমিক হাব হয়ে যেত। আরটা চাইনিজদের একটা প্রপোজাল আছে, চায়না ইন্ডিয়ার মিলিতভাবে বিসিআই, বাংলাদেশ চায়না ইন্ডিয়ার মায়ানমার ইকোনমিক করিডোর, তাহলে আমার চিটাং পোর্টকে ওরা ইউজ করতো, তাহলে সাউদার্ন চায়না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে যাচ্ছিলেন 2014 সালের জুন মাসের দিকে, তখন ওনার প্ল্যানও ছিল এটাকে একটা চুক্তি করবেন, কিন্তু বিএনপির চেয়ারপারসন ওনাকে তো সমর্থন দিলেনই না। অর্থাৎ এই ন্যাশনাল ইস্যু উনি যদি বলতেন আমাদের জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে, এইটার সাথে আমাদের সরকারের গৃহীত পদক্ষেপের সাথে আমরা ঐক্যমত্য পোষণ করছি, এবং সরকার যদি এই ধরনের স্টেপিং নেয় আমরা তাকে টোটাল সাপোর্ট দিব, তাহলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে তার ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য হয়তো সাহস নিয়ে যে অগ্রসর হওয়ার বিষয় ছিল, কারণ এই ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন রকম চাপ ছিল, চাপগুলোকে তখন উনি মোকাবিলা করতে পারতেন। তাহলে এইটা হচ্ছে যে এই একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি, আমার ন্যাশনাল ইন্টারেস্টে ডিপ সিপোর্টের কখন অপ্রাসঙ্গিক হয়ে গেল। তাহলে উনি যদি ন্যাশনাল ইন্টারেস্টটাকে, জাতীয় উন্নয়নটাকে উনি যদি সেইভাবে গ্লোরিফাই করে দেখতেন, বুঝতেন, তাহলে আজকে এই ধরনের হতো না। তারপর ধরেন বিভিন্ন ইস্যুতে আজকে ইকোনমিক যে ডেভেলপমেন্টের যে প্রশ্ন আসছে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্ন আসছে, বিনিয়োগের প্রশ্ন আসছে। বিনিয়োগ কেন আসতেছে? ওনারা বলেন বিনিয়োগ আসতেছে না এই সরকার। তো ওনারা যদি শ্বেত সন্ত্রাস সৃষ্টি করেন, ওনারা যদি আগুন সন্ত্রাস সৃষ্টি করেন, ওনারা মাওলানাদেরকে দিয়ে উস্কাইয়ে দিয়ে যদি বিদ্রোহ করতে চেষ্টা করেন, তাহলে কার দরকার হয়েছে এখানে বিনিয়োগের জন্য আসবে? তো কাজে এই ব্যাপারেও তো উনি কোনো রকম উন্নয়নের, আজকে এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন হচ্ছে? পার ক্যাপিটা ইনকাম যে আমাদের $1300 হচ্ছে, এটা কি শুধু মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে? কারণ বাংলার জনগণের হচ্ছে। আমার যে ইকোনমিক ডেভেলপ, জিডিপি গ্রোথ 7% হচ্ছে ওয়ার্ল্ড কনটেক্সটে, এটা মিরাকল। সে একটা রোল মডেল হয়ে যাচ্ছে বাংলাদেশ। G7 বৈঠকে প্রধানমন্ত্রীকে জাপানে ইনভাইট করা হয়েছে ফর্মালি, এবং ব্রিক্সের এটা আগামী মাসে অক্টোবরে ব্রিক্স সম্মেলন হবে ইন্ডিয়াতে, ভারতে, সেখানেও প্রধানমন্ত্রীর অবজারভার স্ট্যাটাস হিসেবে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। কাজে ওনার যে স্বীয় প্রতিভার বলে, প্রাজ্ঞশীল নেতৃত্বের ফলশ্রুতিতে উনি যে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন, সেটা তো বলা উচিত ছিল যে বিএনপি চেয়ারপারসনের, যে আমরা সরকারে এই জিনিসগুলোকে সাপোর্ট করি। আপনার এই সূত্র ধরে আমি শ্যামল দত্তকে একটা কোয়েশ্চেন করছি, যে যেভাবে উনি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দায়িত্বে যেভাবে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছেন, সেভাবে কি বিএনপি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলকে সেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে?
এটা একটা ভারসাম্যহীনতা আছে, কারণ এককভাবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ভিশনটাকে এগিয়ে নিয়ে যান, দলের থেকে সেই সাপোর্টটা কিন্তু পান না, এবং এটা অন্য মন্ত্রীরাও সেই তালে সেই গতিতে এগিয়ে যেতে পারেন না। এটা একটা তফাৎ আছে, এবং আমরা দেখি সব কিছুর জন্য আমাদের সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকতে হয়, এবং অনেক কিছু আছে যে স্কুলের ভ্যাট হবে কি হবে না এটার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত না দিলে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন না। এটা এই জায়গাতে আমরা অনেক বিষয়, আরো অনেক অনেক বিষয় আছে যেগুলোতে উদাহরণ দিলে হয়তো অনেক দেওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে হ্যাঁ এটা ওনাকে কমাতে হয়। তো এই জায়গাতে যদি তিনি একটা গতিশীল নেতৃত্ব পেতেন তাহলে দেশটা আরো এগিয়ে যেত, কারণ উনি যে স্পিডে আগাচ্ছেন, আজকে দেখেন দেশের মধ্যে এত উন্নয়নের এতগুলো চমৎকার প্রকল্প প্রায় বাস্তবায়নের পথে। আজকে কদিন পরে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট করব, আমরা পদ্মা সেতু নিজ অর্থায়নে করে ফেলছি, আমরা রূপপুর পারমাণবিক কেন্দ্র করছি, পারমাণবিক সেন্টার করছি। এই যে চাইনিজ প্রেসিডেন্ট আসবে আগামী মাসে, আজকে ডেইলি স্টারে যে রিপোর্ট এসেছে যে $25 বিলিয়ন একটা প্রপোজাল নিয়ে আসতেছে তারা বিভিন্ন প্রকল্পে, $25 বিলিয়ন, এবং তিনি চট্টগ্রামে গিয়ে টানেল উদ্বোধন করবেন, টানেলের কাজের উদ্বোধন করবেন। এই যে অনেকগুলো জায়গাতে রাশিয়ার প্রধানমন্ত্রী আসতেছে আগামী মাসে, তিনিও আসছেন। ফলে এই যে তারপরে প্রধানমন্ত্রী যাচ্ছেন ব্রিক্সে, তাকে ডাকা হয়েছিল G8-এ, গ্লোবালি আন্তর্জাতিকভাবে তার একক নেতৃত্ব যেভাবে গ্রহণযোগ্য হচ্ছে, কিন্তু দলের কাছ থেকে যদি সাপোর্টটা পেতেন বা মন্ত্রীদের অন্যান্য মন্ত্রীদের সাপোর্টটা পেতেন তাহলে কিন্তু হয়তো আরো এগিয়ে যেতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেটিও সেখানে একটু ঘাটতি আছে। আমি শ্যামল দাস কথার সাথে যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমি পুরোপুরি একমত যে বর্তমানের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী উনি, আমরা যখন দেখি যে গ্লোবাল নেতারা এক জায়গায় হন তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় দে মিন বিজনেস, এখানে তারা কাজ করতে এসছে এবং যার যার কাজটা তারা করে যাবে, এবং যার যার দেশের জন্য তাদের যেটুক প্রয়োজন তারা একটা নিয়ে যাবে। এখানে যে তুলনামূলকভাবে দিলীপ সাহেব যেটা বলছিলেন যে খালেদা জিয়া যখন সফরে যেতেন প্রাইম মিনিস্টার থাকা অবস্থা, তখন ওনাকে মনে হতো উনি একটা ভ্যাকেশনে গেছেন, ঠিক ওরকমই একটা অ্যাটিটিউড, একটা যে ওটা উনি যে দ্যাট শি মিনস বিজনেস, দ্যাট শি হ্যাজ কাম হিয়ার টু ডু সামথিং, টু অ্যাচিভ সামথিং ফর দ্য কান্ট্রি, সেটা ওনাকে দেখে কখনো মনে হতো না, ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথাবার্তাতেই মনে হতো না। এখন আমি যে কথাটা বলতে চাই যে প্রধানমন্ত্রী যেই গতিতে এগোচ্ছেন বা কাজ করছেন বা যেভাবে কাজ করছেন রাউন্ড দ্য ক্লক, সেইভাবে ওনার মন্ত্রিসভা কাজ করছে না। উপরন্তু মন্ত্রিসভা এক এক সময় এমন সব বিতর্কিত কথাবার্তা বলে ফেলেন যেটাতে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, এবং যেসব কথাবার্তা বলা উচিত না সেগুলোও তারা বলছেন। আমি আমার একটা টক শোতে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম যে আপনি আপনার মন্ত্রীদের মুখ সেলাই করে দেন, তাহলে কাজ বেশি হবে, কারণ কথা কম বললে কাজ বেশি হয়। তো এখন আমি সে কথাই বলবো, কিন্তু তার পাশাপাশি কিন্তু আরেকটা কথা থাকছে, সেটা হচ্ছে এই মন্ত্রীরা কারা। এদেরকে তো মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করেছেন, ওনার এক স্বাক্ষরে মন্ত্রী হয়, ওনার এক স্বাক্ষরে মন্ত্রী যায়। আজকে যদি মন্ত্রীরা ওনার কাছাকাছি মতো কাজ করতে না পারে, তাহলে তারা এখনো মন্ত্রিসভায় আছে কেন, কোন প্রেসারে, যেমন অনেক মন্ত্রী অনেক সময় আমরা বিতর্কিত দেখি এবং পত্রিকায় দেখি, নিউজ ইন্টারনেটে দেখি, সবখানে দেখি যে বিতর্কিত হয়ে যায় এবং নানান রকম কথা আসে, কিন্তু সেই সব মন্ত্রীরা যদি তাদের বিরুদ্ধে আনা এই অ্যালিগেশনগুলো সত্যি হয়, তাহলে সেই মন্ত্রীরা এখনো ক্যাবিনেটে আছে কেন? কারণ আমরা সবসময় জানি যে নির্বাহী যিনি প্রধান, ওনার এক স্বাক্ষরেই কিন্তু মন্ত্রী, আবার নতুন একজন ভালো মন্ত্রী আসতে পারে বা ভালো একজন লোক মন্ত্রিসভায় অ্যাড হতে পারে। সুতরাং ওখানে মন্ত্রিসভার যিনি থাকবেন উনি কোন দলে বিলং করেন, কোথায় কে ব্যক্তি সেটা কথা না, যার কাছ থেকে কাজটা পাওয়া যাবে এবং প্রধানমন্ত্রীর সাথে তাল মিলিয়ে কাজ করতে পারবে সেই ধরনের মন্ত্রী ওনার রাখা উচিত। সুতরাং এটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার উপরেই নির্ভর করে যে উনি কাকে মন্ত্রিসভায় রাখবেন এবং কাকে রাখবেন না। আরেকটা অভিযোগ করে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যে তারাও মূল্যায়িত হচ্ছে না, আসলে কি মনে হয়? হ্যাঁ, সেখানে আছে যে এখানে ধরেন ক্ষমতা আসলে যেটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় অনেক সময়, হাইব্রিডের নিউ কামার তাদের গুরুত্বটা সামহাও বেড়ে যায় আর কি। যেমন এটা সবসময় যারা ক্ষমতাশীল ক্ষমতায় থাকেন, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আমি আরেকটা প্রশ্ন করছি যে আপনাকে, যে আগামী যে নির্বাচনের কথা আমরা বলছি, সেখানে কি দুই জোটের অংশগ্রহণ আপনার কি মনে হচ্ছে যে
মানে পূর্ণমাত্রায় অংশগ্রহণ সম্ভাবনা কতটুকু? না, সেখানে ধরেন আগের প্রশ্নটা জবাব দিচ্ছি। এখন হচ্ছে যে আপনারা যেটা বললেন, যেটা সম্ভবত তাহলে আমি একটা বিরতি নিয়ে আসি। হ্যাঁ? একটা বিরতি নিয়ে আসি তাহলে। দর্শক, আবার একটা বিরতি নিচ্ছি, আশা করছি এবারও সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক, আর কথা বলছিলাম কোন পথে রাজনীতি, এই শিরোনামে। দিলীপ বড়ুয়া, আপনি যেটা বলছিলেন। একটু আগে আমাদের ভোরের কাগজের সম্পাদক শ্রী শ্যামল দত্ত যেটা বলেছেন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে এককভাবে ওনার চিন্তা প্রসূত কর্মকাণ্ডকে পরিচালনার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ষড়যন্ত্রকে মোকাবেলা করে। একই কথা হয়ে যাচ্ছে দাদা। না, আমি সেই জায়গায় সেটাকে আরো সাস্টেইন করা যেত যদি তার যদি তার র্যাঙ্ক এন্ড ফাইল কর্মীরা, তার নেতারা সেটাকে ওনাকে ওন করতে হবে। শুধু বঙ্গবন্ধু সৈনিক বা শেখ হাসিনা সৈনিক বললে হবে না। বঙ্গবন্ধু যে ত্যাগের মন্ত্রে উদ্দীপ্ত হয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ত্যাগের মহিমা উদ্দীপ্ত হয়েছিলেন, সেরকম যদি আপনারা নিজের দল বিলুপ্ত করে সেই ত্যাগ স্বীকার করার জন্য ওই দলে জয়েন করেন না কেন? কেন, আমার আদর্শ আছে, আমার আদর্শ দিয়ে তো আমি ওই আওয়ামী লীগ তো সেই আদর্শ করে না। আমার 14 দলের 23 দফার ভিত্তিতে আমরা 14 দল অবস্থান আছি। আজকে আমি দিলীপ বড়ুয়া, আমি প্রধানমন্ত্রীকে ওন করেছি বলেই কিন্তু শিল্প মন্ত্রণালয়ে আমি 5 বছর যখন ছিলাম, তখন চিনির দামও বাড়েনি, নুনের দামও বাড়েনি। একটা বিশাল প্রজেক্ট হয়েছিল, এই নিয়ে 2 কথা পত্রিকাতে আসেনি। আজকে আপনি কিছু কাজ করেন নাই, কাজ না করলে তো আমি যা কাজ করছি আলোচনা হয় না। আমি প্রজেক্ট করছি, তো আপনি তো জানেন না যে আমি যে সার কারখানা করছি, শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি, এটা প্রোডাকশন অলরেডি প্রোডাকশনে আছে, সেটা তো অনেকে জানা। যাই হোক, এখন সেই জন্য অর্থাৎ আমি চাইছি যে প্রধানমন্ত্রী, আমি এমন কোনো কাজ করবো না প্রধানমন্ত্রী যাতে বিব্রত হন। এখন আওয়ামী লীগের কর্মী র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তারা যদি সেই সন্ত্রাস অথবা যদি চোরাচালা অথবা ধরেন চাঁদাবাজি অথবা ধরেন টেন্ডারবাজি অথবা ধরেন দখল, এই সমস্ত সংস্কৃতি থেকে তারা নিজেদেরকে যদি দূরে রাখতে পারেন, তাহলে রিয়েলি বঙ্গবন্ধুর সৈনিক হবে, মাননীয় প্রধানমন্ত্রীর সৈনিক হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সোনার বাংলা করা যে স্বপ্ন, সেটা বাস্তবায়িত হবে। প্রফেসর শাহেদা, আপনার স্বামী একসময় আওয়ামী লীগ করতেন, উনি বিএনপিতে যোগ দিলেন, এবং আপনি নিজেও খুব কাছ থেকে দেখেছেন ওনাকে। আপনি বিগত সরকার আমলে আমরা দেখেছি যে বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনি কিন্তু শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও হয়েছিলেন। তো আজকে কিন্তু আপনি বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু সুযোগ সুবিধা তো আপনি কম নেন নাই। আচ্ছা, এটা আমি খুব খুশি যে আপনি এই কথাটা তুলেছেন। আপনার মেয়ে এখন বিএনপিতেই আছে। হ্যাঁ, মেয়ে বিএনপি করছে, ওটা শি ইজ 43 ইয়ার্স ওল্ড। এই দেশে একজন স্বাধীন নাগরিক, তার স্বাধীনতা আছে যে কোনো দল করার, সুতরাং সেটা ভিন্ন বিষয়, সে করতেই পারে তার দল। কিন্তু তার অর্থ এই নয় যে আমি ওবায়দুর রহমান সাহেব যেরকম চিন্তা করতেন আমি একই চিন্তা করব, অথবা শামা ওবায়দ যেরকম চিন্তা করে আমি একই চিন্তা করব। সেটা তো, আমিও তো একজন স্বাধীন স্বতন্ত্র একজন মানুষ। আর আমার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়া, আমি তার আগে তিতুমির কলেজের প্রিন্সিপাল ছিলাম। তো নিয়ম হলো, যখন এইসব পদায়নগুলি হয়, হ্যাঁ কিছুটা পলিটিক্যাল, এটা আমি স্বীকার করব, কিন্তু এখানে আবার কতগুলো পূর্ব শর্ত থাকে যে এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। সিনিয়রিটি থাকতে হবে, তার আগে প্রশাসনে 2-3 বছর চাকরি করতে হবে, এবং সিনিয়র যে কজন আছে সেই কজনের থেকে পদায়নগুলি করা হয়। ওই সময় কোনো সিনিয়র ছিল না। আমি বলছি যে ঘটনাক্রমে আমি তখন যাদের চাকরি 2 বছরের বা 3 বছর বেশি আছে, তার মধ্যে সিনিয়র 2-3 জনের মধ্যে একজন ছিলাম। এবং ওই সময় মেজর হাফিজ সাহেবের স্ত্রী ডিজি হলেন, মান্নান ভূঁইয়া সাহেবের ওয়াইফ ঢাকা কলেজের প্রিন্সিপাল হলেন, এবং বরিশালের আমাদের ধর্মমন্ত্রী ছিলেন শাহজাহান সাহেব, ওনার ওয়াইফ ইডেন কলেজের প্রিন্সিপাল। সবার ওয়াইফ তখন অনেক বেশি জ্ঞানী হয়ে গেলেন। আমি তিতুমির কলেজের প্রিন্সিপাল ছিলাম, এবং এর আগেও আমাকে একবার বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য বলেছিলেন। তো আমি কিন্তু কলেজে খুব
ভালো ছিলাম এবং আমার কলেজের চাকরিটি আমার ভালো ছিল, আমার শিক্ষাঙ্গন নিয়ে থাকতে আমার ভালো লাগতো। আর বোর্ডের প্রশাসন খুব মানে খুব জটিল প্রশাসন, তো ওখানে আমি আসলে আমার ইয়ে ছিল না। কিন্তু এই যে এই চারজন ছিল না, এই বাকি চারজন না, আমি বলিনি, এই বাকি চারজন আমার জুনিয়র ছিল চাকরিতে, সুতরাং আমাকে কোথাও না দিয়ে বাকি চারজনকে পদায়ন করা যাচ্ছিল না। সবচেয়ে জটিল যে প্রশাসন, সেই জটিল প্রশাসনে আমাকে দেওয়া হয়েছে। আপনি ভালো একটা এক্সপ্লেনেশন দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপির এবারে যে কমিটি করেছে সেখানে আপনি এটা কিভাবে দেখছেন, এবং আপনার মেয়েও সেখানে একটা বড় গুরুত্বপূর্ণ পদ পেয়েছে। আমি একজনের কথা শুধু বলবো না, আমি পুরো কমিটি নিয়ে কথা বলবো। এটা 520 জনের একটা বিশাল কমিটি। তো সাধারণত একটি রাজনৈতিক দলে যখন নতুন করে কমিটি হয়, আর বিশেষ করে এখনকার রাজনৈতিক দলগুলোতে অনেক দিন পরে পরে কমিটি হয়, বহুদিন পরে পরে কমিটি হয়, বহু বছর পরে। তো যখন কমিটি হয়, সারা দল, সারা দেশের মানুষ বা সেই দলের সমর্থকরা সবাই তাকিয়ে থাকে কমিটির দিকে, যে কমিটি হওয়া মানে হলো যে মাটিতে নিড়ানি বলে না, যে নতুন করে আবার নতুন মাটি আসবে, নতুন ইয়ে হবে, গাছ হবে, সেই পুরো আগাছাগুলো চলে যাবে। তো সেটাই হয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই কমিটিটাতে বিএনপি আরো দুর্বল হয়ে গেছে, কারণ এত সিনিয়রিটি লঙ্ঘিত হয়েছে। এখানে কিভাবে কার পদায়ন হয়েছে এটা বোঝাই যাচ্ছে না, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে পদ পেয়েছে সেও নাখোশ, যে পদ পায়নি সেও নাখোশ। সুতরাং এখন পদ যারা পেয়েছে তারাও যদি নাখোশ হয়, আর যারা পদ পায়নি তারাও যদি নাখোশ হয়, তাহলে বিএনপি দল হিসেবে কোথায় দাঁড়িয়ে আছে? আপনার কি বিএনপির সাথে সংশ্লিষ্টতা আছে কোনো? না, আমি কোনোদিন বিএনপির সদস্যও ছিলাম না। আমি চাকরি করেছি, ইয়াহিয়া খানের আমল থেকে চাকরি করছি। সুতরাং স্বাধীনতার পরে 71-এ আমি চাকরিতে জয়েন করেছি, এবং তারপর থেকে যতগুলি সরকার এসছে সব সরকারের আমলে আমি চাকরি করেছি এবং যথেষ্ট সুনাম নিয়ে চাকরি করেছি। সুতরাং কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমি আওয়ামী লীগও করি না। আমি সামনে নতুন কোন দল করার চিন্তা করছি। হ্যাঁ, গর্ব বাংলাদেশকে রাজনৈতিক একটা চিন্তা আছে, বাট আমি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আমি আওয়ামী লীগও করি না, আমি বিএনপিও করি না, আমি কোনো রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য না। শ্যামল দত্ত, এই আমরা যেটা বলছিলাম যে সংবিধান অনুসারে যদি প্রধানমন্ত্রীর অধীনে আগামী সাধারণ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে, তাহলে কি বা 20 দলীয় জোট যদি আমার মনে হয় বিএনপি আরেকটা ভুল করবে এটি, কারণ বিএনপি অলরেডি ছিটকে পড়েছে। তারা বিরোধী দলও নাই, সংসদও নাই, ক্ষমতায়ও নাই, কোথাও নাই, আন্দোলনও নাই। এখন অ্যাটলিস্ট তারা যদি বিরোধী দলে থাকতো, তারা তাদের একটা ভয়েসটা স্ট্রং করতে পারতো, এবং নিয়মতান্ত্রিক রাজনীতি করলে তারা জনগণের মধ্যে আরো গ্রহণযোগ্যতা পাবে। তারা বড় ভুল করেছে যে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতার প্রশ্নে তাদের যে হয়েছে, ক্ষতি হয়েছে, সেটি হচ্ছে তারা অনিয়মতান্ত্রিক রাজনীতি দিয়ে গেছে। জ্বালাও পোড়াও, অগ্নি সন্ত্রাস, এই যে আগুন পোড়াও, এগুলো কিন্তু মানুষ এখন আর পছন্দ করে না। আপনাকে রাজনীতি করতে হলে জনগণের মধ্যে গিয়ে রাজনীতি করতে হবে, এবং আমার ধারণা আগামীতে নির্বাচনে যা হয় রেজাল্ট, তাদের উচিত হবে নির্বাচনে অংশগ্রহণ করা। কারণ এখন তারাও নিজেরা, আপনি বললেন যে তারা নিজেরা কিন্তু সরে এসছে আগের থেকে। তারা এখন আর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে না, তারা বলে যে একটা নিরপেক্ষ সরকার হলে হবে। তো নিরপেক্ষ সরকারের একটা অফার তো আগে থেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেওয়া আছে, যেটি হচ্ছে সব দলের প্রতিনিধিত্ব নিয়ে একটা সরকার করা। সেটা আগামীতে ওই অফারটা তো ভ্যালিড আছে এখনো পর্যন্ত, যেহেতু ওটা মানে নাই। প্রধানমন্ত্রী একবার বলেছেন ওটা, সেটা হতে পারে, না হতে পারলে সেটা অন্য কথা। কিন্তু তখন নতুন কি প্রস্তাব আছে সেটা দেখে বিএনপি বাস্তবমুখী গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে, সেটার প্রত্যাশা করছি। কমিশনের ক্ষেত্রে কি আমি শুরুতেই বলেছিলাম, কমিশনের ক্ষেত্রে বিএনপিকে কনসেন্ট নিয়ে আমার ধারণা একটা নির্বাচন কমিশন গঠন করা উচিত, কারণ বিএনপি একটা বড় জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের ইয়েটা কনসেন্টটা খুবই জরুরি। এবং নির্বাচন কমিশন যেহেতু একটা বড় নিয়ামক নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ রোল আছে। ফলে এই যে রাজনীতিটা যেটা আমরা বলছিলাম যে এখন যেভাবে এগুচ্ছে আর কি, যে কোন পথে রাজনীতি, সেই জায়গায় আপনার কি মনে হচ্ছে যে সামনের নির্বাচনে নতুন কোন জোট, নতুন কোন ইয়ে হতে পারে? আসলে নির্বাচনের আসলেই বোঝা যাবে যে কোন জোট, নতুন করে কোন জোট আসবে, কোন জোট আসবে না। কারণ নির্বাচন আসলে বহু পোলারাইজেশন হয়, তখন দেখবেন যে বহু দল এই দল থেকে ওই দলে চলে গেছে, সরকারি দলে চলে গেছে, সরকারি দলে যথাযথ জায়গা না পেয়ে আবার বিরোধী দলে চলে গেছে, এইরকম নানা মেরুকরণ হবে। বিদেশিরা চায় কিনা আমাদের নির্বাচন হোক, এটা একটা গুরুত্বপূর্ণ। শাহেদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয়, দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।